জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আপনারা জানেন যে সাম্প্রতিক কালে আমরা করোনা নিয়ে উদ্ভূত যে পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে স্ট্রিট ফাইট করছিলাম। সেখানে রাজনৈতিক বিতর্ক থাকছিল একটা সংঘবদ্ধ লড়াই। কিন্তু এই করোনা পরিস্থিতি এবং করোনার বিরুদ্ধে যে লড়াই, সেটা রাজনীতির স্পর্শ বাঁচাতে পারল না। আমরা গতকাল থেকে দেখলাম যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যকে অন্ধকারে রেখে তাদের এসে পড়ার অভিযোগ, তাই নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য এবং রীতিমতো কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ, যার মধ্যে রাজ্যপাল তিনিও ঢুকে পড়লেন। অবশেষে আজ সারাদিন নানা রকম টানাপোড়েন, নানা রকম জল্পনার পর বিকেলে পুলিশকে সঙ্গে নিয়েই সেই কেন্দ্রীয় প্রতিনিধি দল বেরোলো, কিন্তু তার মধ্যে গড়িয়ে গেছে অনেক জল। এই নিয়ে আমরা আজকে আলোচনা করব স্ট্রিট ফাইটে। আমাদের সঙ্গে সরাসরি যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমীর চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে সায়ন্তন বসু, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মইদুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আমি আলোচনায় আসার আগে একবার দেখে নিই গোটা ঘটনা প্রবাহ। দিল্লির প্রতিনিধিরা আগে পৌঁছে যাচ্ছে, তারপরে মুখ্যমন্ত্রী খবর পাচ্ছে, এটা কখনোই প্রত্যাশিত নয়, এটা দুর্ভাগ্যজনক। রাজ্যের প্রশ্ন এটাই, প্রশাসনকে অন্ধকারে রেখে কেন বাংলায় প্রতিনিধি দল? যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আদৌ কি তা করা যায়? হটস্পটে লকডাউন মানা হচ্ছে না, এমনই অভিযোগ তুলে সোমবার বাংলায় দুটি টিম পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুরু হয় কেন্দ্র রাজ্য সংঘাত। কেন আগেভাগে রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় টিম? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। প্রশ্ন তোলেন মুখ্য সচিব। রাজ্য সাফ জানিয়ে দেয় এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। উপযুক্ত কারণ দেখাতে না পারলে প্রতিনিধিদের কলকাতার রাস্তায় বেরোনোর অনুমতি দেওয়া হবে না, জানিয়ে দেয় রাজ্য। রাতটা বালিগঞ্জের বিএসএফ এর গেস্ট হাউসে কাটে কেন্দ্রীয় দলে। সকালেও পরিস্থিতি বদলায়নি। কেন্দ্রীয় টিমের সঙ্গে দেখা করেন কলকাতা পুলিশের ডিসি দেবস্মিতা দাস। বিএসএফ এর গেস্ট হাউসের সামনে শুরু হয় নাকা চেকিং। তাদের আটকে দেওয়া হয়েছে, অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। I have been in touch with the Chief Secretary since yesterday, since the time I landed, seeking support from the state government to visit the areas. Today we were informed that there are some issues and we will not be going out. দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন মুখ্য সচিব। বেশ কিছুক্ষণ আলোচনা হয়, কিন্তু জট কাটেনি। বিকেলে ফের একবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। पश्चिम बंगाल में जो टीमें कोलकाता और जलपाईगुड़ी गई हैं, उनको राज्य सरकार और स्थानीय प्रशासन से सहयोग प्राप्त नहीं हो रहा है। उनको क्षेत्र का विजिट करने से रोका जा रहा है। उनको राज्य में स्वास्थ्य कर्मियों से इंटरैक्ट करने का अवसर नहीं दिया जा रहा, ना ही उन्हें ग्राउंड लेवल सिचुएशन का आंकलन करने दिया जा रहा है। ये आपदा प्रबंधन अधिनियम 2005 के तहत जारी केंद्र सरकार के आदेशों का उल्लंघन है। সাংবাদিক বৈঠকের পরই রাজ্যকে কড়া চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ্য সচিবের লেখা চিঠিতে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা লেখেন, এ রাজ্যে দুটি কেন্দ্রীয় দলকে কাজ করতে না দিয়ে যেভাবে বসিয়ে রাখা হয়েছে, তা 2005 সালের জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের পরিপন্থী। অবিলম্বে দুটি টিম যাতে এলাকা পরিদর্শন করতে পারেন ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে পারেন, তার ব্যবস্থা করা হোক। এমন কোন চিঠির প্রাপ্তি স্বীকার রাজ্য করেনি, কিন্তু কেন্দ্রীয় দলকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন মুখ্য সচিব। এই চিঠি এখনো আমার কাছে আসেনি। আমি আশা করছি যে এই চিঠি আসলে আমরা যা কিছু করার আছে সেটা করছি। যেহেতু ওনারা এখানে এসেছেন, আমরা ওনাদের সঙ্গে গতকালও দেখা করেছি, আজকেও দেখা করেছি, আর আজকে ওনারা কলকাতাতে কতগুলো এলাকাতে পরিদর্শন জন্য বেরিয়েছেন। দিনভর চলতে থাকা টানাপোড়েনে বিকেলে দাঁড়িয়ে পড়ে। রাজ্য প্রশাসনের সবুজ সংকেতের পরই শহর পরিদর্শনে বেরোয় কেন্দ্রীয় টিমের সদস্যরা। সঙ্গে ছিল কলকাতা পুলিশও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন। আমি সমীর চক্রবর্তীর কাছেই প্রথমে যাব। সমীর বাবু, আমরা গতকাল মুখ্য সচিবকেও বলতে শুনেছিলাম যে যদি যুক্তি বোঝাতে না পারেন তাহলে এই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তাদের ইচ্ছে মতো বিভিন্ন জায়গা পরিদর্শন করতে দেওয়া হবে না। আজ সকাল থেকে আমরা দেখলাম টিম একবার বেরোলো, তারপরে আবার ফিরে এলো, সেখানে পৌঁছলেন ডিসি এসিডি, সেখানে নাকা করে দেওয়া হলো এবং খুব সিরিয়াস অভিযোগ করলেন এই কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্য। তিনি অভিযোগ করলেন যে অসহযোগিতা করা হচ্ছে। পুণ্যসলীলা শ্রীবাস্তব অত্যন্ত কড়া অভিযোগ, বলছেন 2005-এর যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তার উল্লঙ্ঘন করা হচ্ছে। সরাসরি তো রাজ্য সরকারের বিরুদ্ধে ভীষণ সিরিয়াস একটা অভিযোগ আনা হলো। মপিয়া দেবী, আমি সর্বপ্রথমেই একটা কথা আপনাকে বলি যে
যে যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত আনছে কেন্দ্রীয় সরকার, সেটা তো সংবিধান প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। 2005 সালের আইন দেখাচ্ছেন, আমি তো বলছি ভারতবর্ষের সংবিধান যেটা 1950 সালের 26শে জানুয়ারি তৈরি হয়েছিল তার উপরই তো আক্রমণ। তার কারণ এটা জাতীয় বিপর্যয়, এটা তো জাতীয় বিপর্যয়। কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে, সে তো মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আগে মানুষদের বাঁচাতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। কেন্দ্র যদি রাজ্যে প্রতিনিধি পাঠাতে চায় স্বাগত, কিন্তু সেটা তো আগে রাজ্যকে জানাবে। সমীরবাবু, এখানেই আমার প্রশ্ন যে নিঃসন্দেহে এই রাজ্যকে অন্ধকারে রাখা বা কি হয়েছিল সেটা টেকনিক্যালি কতটা করতে পারে না পারে এটা নিয়ে আলোচনার অবকাশ থাকতে পারে, এটা নিয়ে আমি সায়ন্তনের কাছে যাব। কিন্তু আপনারাই যখন বলছেন যে কেন্দ্র রাজ্য একযোগে কাজ করার কথা, সেই সময় দাঁড়িয়ে আজকে সারা দিন তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। রাজ্য জানবে না? না না না, বাধা দেওয়ার প্রশ্ন কোথায়? তার কারণ হচ্ছে 7টা ডিস্ট্রিক্টকে ওনারা বলছেন যে যেখানে কালিম্পং শেষ কেস পাওয়া গেছে পজিটিভ 2রা এপ্রিল, আজকে হচ্ছে 21শে এপ্রিল, 19 দিন আগে। দার্জিলিং, এই জলপাইগুড়ি 4 তারিখে পাওয়া গেছে 4 এপ্রিল, আজকে 21 তারিখ, 17 দিন হয়ে গেছে। একটা 19 দিন হয়ে গেছে, একটা 17 দিন হয়ে গেছে। এগুলো কি হটস্পট? তাহলে গুজরাটে কেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যায়নি? সরাসরি রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ আনা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। না, আরও তো 3টে রাজ্যে প্রতিনিধি দল গেছেন, তাতে একটি বিজেপি সরকার, বাকি 2টি বিরোধী দলের সরকার। তারা কিন্তু এই প্রতিনিধি দলকে সমস্ত রকমের লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, সমস্তভাবে সাহায্য করছেন। আমাদের প্রশ্ন যে আপনারা কি কেউ 2005 সালে ন্যাশনাল ডিজাস্টার অ্যাক্টটা পড়ে দেখেছেন? ভারতবর্ষের সংসদ, ভারতের পার্লামেন্ট ভারত সরকারকে এই ক্ষেত্রে এরকম ডিজাস্টারের ক্ষেত্রে বা এরকম মহামারীর ক্ষেত্রে এই ধরনের প্রতিনিধি দলকে সেকশন 35 সাব ক্লজ 1 সেখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট শ্যাল টেক অল সাচ মেজার্স অ্যাজ ইট ডিমস নেসেসারি অর এক্সপেন্ডিয়েট ফর দ্য পারপাস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা তো চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রশ্নটা অন্য সায়ন্তন, যেটা রাজ্যের পক্ষ থেকে বা সরকার পক্ষের তরফ থেকে তোলা হচ্ছে যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসবে, কিন্তু সেই দল এসে গেল সকাল 10টা 10-এ স্পেশাল কার্গোয়ে। মুখ্যমন্ত্রী ফোনটা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দুপুর 1টার সময়। অর্ধসত্য বলছেন, আগের দিন চিঠি পাঠানো হয়েছে, চিঠির ডেটটা দেখুন, সেটা আগের দিন পাঠানো হয়েছে। আজকে যেমন চিফ সেক্রেটারি বলছেন বিকেলের চিঠি পাননি, চিঠি 24 ঘন্টা পেল আর চিফ সেক্রেটারি পেলেন না, তাহলে 24 ঘন্টা থেকে চিফ সেক্রেটারি কালেক্ট করুন আজকের বিকেলের চিঠি। কেন্দ্র সরকারের হাতে এমন চিফ সেক্রেটারি তাহলে রাখার কি দরকার যে একটা চিঠি পান না? তাহলে কি ধরনের অফিস চলছে বোঝা যাচ্ছে। রাজ্য সরকারটা কিরকম একটা হাস্যকর ভাবে চলছে বোঝা যাচ্ছে। মৌপিয়া দেবী, আমি একটা প্রত্যেকদিন তথ্য লুকিয়ে রাখা, প্রত্যেকদিন তথ্য লুকিয়ে রাখা। সায়ন্তন বাবুদের কথাটা শুনবেন না। আপনার কথা শুনবে, আপনাদের কথা শুনবে, আপনাদের কথা শুনবেন না, কারণ এই দিলীপ ঘোষ মানুষকে মারার ব্যবস্থা করছেন। দিলীপ ঘোষ বলেছিলেন যে রাজ্যে নাকি টেস্ট হচ্ছে না, তো আর আইসিএমআর আজকে বলে দিয়েছে যে কিট হচ্ছে ত্রুটিপূর্ণ, ওটা র্যাপিড টেস্টের কথা বলেছে, ত্রুটিপূর্ণ। 2 দিন বন্ধ রাখুন টেস্টের, যে কথাটা রাজ্য প্রথম থেকে বলছে, জানুন যে আইসিএমআর আজকে পরিষ্কার বলছে যেটা প্রথম থেকে বলা হয়েছে র্যাপিড টেস্টের আমি সায়ন্তন দুজনের কাছে আসবো, আমি মোহাম্মদ সেলিমের কাছে আসবো। মোহাম্মদ সেলিম, গতকাল থেকে আমরা যে ঘটনা প্রবাহ দেখলাম, কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের আশা নিয়ে যে চাপানুতর দেখলাম, এটা সম্পর্কে আপনাদের বক্তব্য কি? সত্যি সত্যি কি এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আপনারা তার সঙ্গে একমত? মানুষ বড় অসহায়, এবং সেই অসহায়তার সুযোগ নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিজের কত বড় সাইজের হোর্ডিং হবে, কাট আউট হবে তার ব্যবস্থা করছেন। এখানে অহম বড় কথা, এখানে আইন কানুন সংবিধানের কথা বলা হচ্ছে, কিন্তু আজকে 21শে এপ্রিল আসলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এখানে 21শে আইন চলছে। 1, টেস্ট হচ্ছিল না। 2, টেস্ট নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বাংলিং, কিট থেকে আরম্ভ করে সংখ্যা, মানুষ তার মধ্যে যাচ্ছে না। মানুষ যারা অসুস্থ সে চিকিৎসা চায়, চিকিৎসা কর্মীরা প্রাণের দায় নিয়ে চিকিৎসা করছেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের আশায় কি আপনি কোনো রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পান? নাম্বার 1। নাম্বার 2,
কেন্দ্র যে অভিযোগটা করছে যে রাজ্য সরকার সহযোগিতা করেনি, তার সঙ্গে কি আপনারা একমত? কারোর সঙ্গে একমত হওয়া বা দ্বিমত হওয়ার প্রশ্ন নেই। দায়িত্বটা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের, আর দুজনে অপদার্থতা দেখিয়েছে। এখন মনে হচ্ছে কেন্দ্র সরকার আছে, আজকে কালকে গত 1 মাস ধরে কোথায় ছিল, আর রাজ্য সরকার এখানে ঝোলাচ্ছে তো অনেক দিন ধরে। টেস্ট হচ্ছে না, আমরা বলছি, রাস্তায় নেমেছি, টেস্ট দাবি করে অ্যারেস্ট করা হয়েছে। রেশন নিয়ে চুরি হচ্ছে, কেন্দ্র সরকার রেশনটার চালটাকে বিক্রি করার চেষ্টা করছে, বিলি করার ব্যবস্থা করছে, অথচ গরিব মানুষকে দিচ্ছে না। মাইগ্রেন্ট লেবাররা অন্যান্য রাজ্যে অসুস্থ, খারাপ অবস্থায় পড়েছে, রাজ্য সরকারও দেখছে না, কেন্দ্র সরকারও দেখছে না। অথচ আমরা দেখছি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে কিট বিলি করা হচ্ছে। এটাই তো রাজনীতি। এবং এই আজকের যে টিমটা পাঠানো হয়েছে, এটা হাসি পাচ্ছে যে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা। যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন প্রত্যেকটা কথায় যেটা আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেটাও কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন, 356 ধারা চেয়েছেন। আর আজকে বলছেন জীবন যখন শুকায় যায়, করুণা ধারা এসো। সমীর বাবুর কাছে রেসপন্স দেব। সমীর বাবু, যখন বিরোধী নেত্রী ছিলেন তখন প্রত্যেক ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপ চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছেন, অভিযোগ মোহাম্মদ সেলিমের। না না, শুনুন, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতিটা এক নয়। এইরকম পরিস্থিতি এসছিল নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন এই পরিস্থিতির উদ্ভব হয়েছিল নাকি? কেন গুলিয়ে দিচ্ছেন? কেন? সেলিম সাহেব তো অনেক মোদি ভাই দিদি ভাইয়ের গল্প বলেছেন, তা সেলিম ভাইয়ের নতুন গল্পটা কি? সে তো মানুষের দ্বারা রিজেক্টেড। পশ্চিমবাংলায় তো লোকসভায় 0 আসন, 1952 সালের পর থেকে এই প্রথম মানুষের দ্বারা প্রত্যাখ্যিত। এখন ঘটনা হচ্ছে যে বিজেপি সিপিএম সব এক নৌকোয় উঠেছে, যে করে হোক তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ সুরক্ষিত। পশ্চিমবাংলায় যেভাবে ট্যাকল করা হচ্ছে, আমরা সেলাম জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। একবার বাংলা হাসপাতালে যান, দেখুন কি অবস্থা আছে। 13 নম্বরে আছে, সৎকার করছেন না। 13 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুরেই বলছি, না না ঘুরে বলছি না, আরো পেছিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং একটা কথা বলছি, তার কারণ সেগুলোও তো ঠিক করে দিচ্ছে, আইসিএমআর। মুখ্যমন্ত্রীকে বলুন যে কোন বাঙ্গুরে যেতে। হাসপাতালে রোগী রাখা যাবে আর কোন কোন জায়গায় রাখা যাবে না। শুনুন, জনসংখ্যাটা কত? মমতা ব্যানার্জি কি অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন ভাইপোকে বাঁচানোর জন্য? আর এখন আলোচনা করতে পারেন না? মোদির কাছে যেতে পারেন চিটফান্ডের টাকা মারার ব্যাপারে, আসামিকে বাঁচানোর জন্য এখন কথা বলতে পারেন না যখন মানুষের প্রয়োজন? আসবো আমি সায়ন্তনের কাছেও যাবো, আমি মইদুলের কাছেও আসবো যে সত্যি সত্যি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী কিনা। এবং সত্যি তো যখন সাধারণ মানুষের জীবন জীবিকা সমস্ত কিছু একটা বড় সংকটের একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এবং বারবার কেন্দ্র রাজ্য সমস্ত শক্তি একযোগে কাজ করার কথা বলছে, তখন এটা সাধারণ মানুষের কাছে অন্তত আস্থা দেওয়ার মতো একটা বিজ্ঞাপন কিনা। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি মইদুলের কাছে। দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমি মইদুল ইসলামের কাছে যাব। মইদুল, রাজ্য অভিযোগ করছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এই ঘটনা, প্রধানমন্ত্রী চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে আমরা দেখছি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল অভিযোগ করছে যে তাদের বেরোতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব তিনি সরাসরি দিল্লি থেকে প্রেস কনফারেন্সে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার সমালোচনা করছেন এবং যে চিঠি পাঠানো হচ্ছে তাতে 2005-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের উল্লেখ করা হচ্ছে, এমনকি 31/3/2020 সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটার রেফারেন্স টানা হচ্ছে। কোন কেন্দ্র রাজ্য, কোন ফেডারেল স্ট্রাকচারের বিজ্ঞাপন এটা? অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো যে বিজ্ঞাপনই হচ্ছে আপনার গত একটা প্রোগ্রামে যে কথা বলা হচ্ছিল যে কোঅপারেটিভ ফেডারেলিজম বলতে যেটা বোঝায়, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে যে কোনো পার্টির নেতৃত্বে সরকারি হোক, তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা দরকার। কারণ কিছু নীতিগতভাবে হয়তো একটা পার্টির সঙ্গে আরেকটা পার্টির হয়তো বিভেদ থাকতে পারে এবং তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট কিংবা মতভেদ থাকতে পারে, কিন্তু এই ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে কিন্তু আপনার এক ধরনের কোঅপারেশন দরকার। কিন্তু যেটা কিন্তু গত কয়েক বছরের ট্রেন্ড এবং এখানেও একবার সেটা তৈরি হলো যে রাজ্যের ভেতরের অনেক বিষয়ে কেন্দ্রীয় সরকার নাক গলানোর চেষ্টা করছে।
সেটা আপনার রাজ্যপালের থ্রু দিয়ে হোক কিংবা অন্য অনেক ক্ষেত্রে হোক, আর আর্মি থাকবে কি আর্মি থাকবে না, এরকম আরও অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি আর কি। কেরালের ক্ষেত্রেও বলা যেতে পারে, যখন ডিজাস্টার যখন হয়েছিল, ফ্লাড যখন হয়েছিল, তখন কেন্দ্র সরকার কতটা অনুদান দেবে, সেখানে কতটা টাকা দেবে, আচ্ছা ইউএই থেকে টাকা আসবে কি না আসবে, এই ধরনের অনেক বিষয়গুলো কিন্তু আপনার দেখা গেছে। তো বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে। বেঙ্গলের ক্ষেত্রে এক ধরনের হয়েছে, আপনার জানেন নবান্নর সামনে কেন্দ্রীয় পুলিশ কিংবা কেন্দ্রীয় আর্মি থাকবে কি থাকবে না, ফলে এইরকম অনেক গত কয়েক বছর দেখা কলকাতার যাচ্ছে প্রাক্তন নগরপাল তার গ্রেফতারি নিয়েও আমরা দেখেছি যে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। সেটা তো হয়েছে, কিন্তু আমি ওইগুলোতে যাচ্ছি না। আমি বলছি যে মানে এমনি ন্যাচারাল ডিজাস্টার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আগে যেটা হতো যে বৈমাত্র্য সুলভ আচরণ, যে বিহার হয়তো বেশি টাকা পেলো কিন্তু বাকি বাংলা হয়তো কম টাকা পেলো কিংবা কেরালা হয়তো কম টাকা পেলো, এই যে বৈমাত্র্য সুলভ আচরণ এগুলো তো ছিল। কিন্তু এখন যেটা ইনক্রিজিংলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বারবার বিভিন্ন রাজ্যের ইন্টারনাল ম্যাটারে কিন্তু তারা অনেক বেশি নাক গলাচ্ছে। এবং মহিদুল, আপনার এই বক্তব্য নিয়ে আমি সায়ন্তনের কাছে যাব। সায়ন্তন, রাজ্যের ইন্টারনাল ম্যাটারে নাক গলানোর একটা প্রয়াস কি এটা, যেটাকে সামনে এই করোনার বিরুদ্ধে লড়াই, এটাকে সামনে একটা অজুহাত হিসেবে, কোট আনকোট অজুহাত হিসেবে খাড়া করে? না, আসলে উনি ভুলে গেছেন যে পশ্চিমবঙ্গটা এখনো স্বাধীন হয়নি। পশ্চিমবঙ্গটা এখনো ভারতবর্ষের অঙ্গরাজ্যেই আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের গাইডলাইন, ভারত সরকার যে আইন ন্যাশনাল ডিজাস্টার অ্যাক্ট, সে অনুসারে কাজ করছেন, তাকে কাজ করতে দিতে হবে। পশ্চিমবঙ্গের তথ্য গোপন করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদদের ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না, গৃহবন্দী করে রাখা হচ্ছে। আমাদের আজকে পুরুলিয়ার একজন মহিলা মোর্চার প্রেসিডেন্ট, সে পোস্ট করেছে যে কোয়ারেন্টাইনের অবস্থা খুব খারাপ পুরুলিয়াতে, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমআর বাঙ্গুরের একটি ছেলে সেখানকার পরিস্থিতি নিয়ে পোস্ট করেছে বলে তার উপরে পুলিশ প্রেশার ক্রিয়েট করছে যে তোমাকে বেরোতে দেবো না যতক্ষণ না তুমি ডিলিট করবে। কাজেই এগুলো যারা বলছেন তারা এখনো এটা মানতে পারছেন না যে কেন্দ্রে বিজেপি সরকার আছে আর পশ্চিমবঙ্গে ঠিক কথাই বলছেন। উনি শুরুটা করলেন কি বলে, উনি কি বলে যে পশ্চিমবাংলায় স্বাধীনতা নেই, তার কারণটা কি? স্বাধীন রাজ্য নয় এবং অঙ্গরাজ্য বলে দিচ্ছেন যে সেটা যেন কেন্দ্রশাসিত অঞ্চলের মতো। আসলে না না, তার বিজেপি না এলে তো স্বাধীনতা হবে না। বিজেপি না এলে পশ্চিমবাংলায় তাহলে তো স্বাধীনতা হবে না, এটা তো বিশ্বাস করেন সায়ন্তন বাবুরা, যে বিজেপি যদি সরকারে না আসে পশ্চিমবাংলায় তাহলে ততক্ষণ পশ্চিমবঙ্গ স্বাধীন হবে না। তৃণমূল কংগ্রেস কারণ অন্যান্য জায়গায় রাজ্যগুলোতে ক্ষমতা পেয়ে ডুবিয়েছে, তার জন্য একটা জায়গাতেও জেতেননি। এবং করোনা নিয়ে পশ্চিমবাংলায় ক্ষেত্র প্রস্তুত করছেন রাজ্যপালকে সামনে রেখে, যেখানে মমতা ব্যানার্জি বাংলার 9.5 কোটি মানুষকে প্রহরা দিচ্ছেন প্রহরী হিসেবে, আর আপনারা রাজনীতি করছেন 2021 সালে যাতে ক্ষমতায় আসতে পারেন। আমরা কোনো রাজনীতি করছি না, আমরা সহযোগিতা করছি। আজকেও তো আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের রাস্তায় নেমেছেন, তিনি সাফাই কর্মীদের দেখিয়ে দিয়েছেন কিভাবে স্যানিটাইজ করতে হবে, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে নিজে মাইকিং করছেন। ওটার জন্য পুলিশ আছে, ওটা করার জন্য বুয়া চক্রবর্তী আছে, ওটা করার জন্য কাউন্সিলর আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি মাইকিং করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের হতদরিদ্র অবস্থা বলতে হবে। আমি মোহাম্মদ সেলিমের কাছে এই প্রসঙ্গে আসবো। এবং মুখ্য সচিব আজকে সাংবাদিক সম্মেলন যখন করছিলেন তখন আবারও যখন তাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল সম্পর্কে প্রশ্ন করা হয় তখন তিনি কি বলেছেন সেটাও শোনাবো। একটা ছোট্ট বিরতি, তার আগে আমাকে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি মোহাম্মদ সেলিমের কাছে যাওয়ার আগে আপনাদের দেখাবো আজকে প্রেস ব্রিফিং এর সময় যখন মুখ্য সচিবকে এই সহযোগিতার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় তিনি কি বলেন। নিশ্চয়ই আমরা তো করছি, সাহায্য না করার তো কোনো কারণ নেই, আমরা তো করছি। কিন্তু আমাদের স্ট্যান্ড যেটা আছে সেটা এটাই আছে যে এখন সবাই ব্যস্ত আছে, করোনার সঙ্গে ফাইট করছে। এর মধ্যে একটা টিম আসছে, তিনি তথ্য চেয়েছেন অথবা কিছু দেখতে চেয়েছেন, সেটা তো আমরা বাইরে থেকে টিম এসে আমাদেরকে লকডাউন কি করে করতে হবে বোঝাতে পারবে না। সেই লকডাউনটা আমরাই করব। অথবা আমরা যেটা দেখতে পাচ্ছি না তারা গাড়িতে বসে বসে অথবা গেস্ট হাউসে বসে বসে কি করে দেখতে পারবে। কাজে আমরা মনে করছি যে ওরা এসেছেন, আমরা যত ধরনের তথ্য ওনারা চাইবেন
আমাদের নানা রকম ব্যস্ততার মধ্যেও সময় বের করে তাদেরকে সময় দিয়ে আমরা চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার, কিন্তু আমরা কাজকর্ম বন্ধ করে সেন্ট্রাল টিম সঙ্গে ঘুরতে পারবো না। মোহাম্মদ সেলিমের কাছে যাব। সেলিমদা, মুখ্য সচিব তো সহযোগিতার কথাই বলছেন। ঠিকই, এবং সেটা বলতেই হয়। এটা অশিক্ষিতের মতো হইচই করে তো দরকার নেই। একে সংকট আছে এবং সেই সংকটের সময় গোদের ওপর বিষ পড়া হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, এবং এটা সবটাই পিয়ার জব। ওদিকে দিল্লিতে চৌকিদার আর এখানে প্রহরী সাজানোর চেষ্টা করা হচ্ছে, অথচ মানুষ অসহায়। খাদ্য চাইছে মানুষ, খাদ্য চাইছে মানুষ, চাইছে আশ্রয়। মাইগ্রেন্ট লেবাররা রেশন চাইছে, রেশন চোরকে ধরতে বলছে। তার বদলে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, আমরা দেখেছি যে যারা প্রশ্ন করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সাংবাদিক হোক, বুদ্ধিজীবী হন অথবা ফটোগ্রাফার হোক। আমাদের রাজ্যে অথবা অন্য জায়গায় সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে, কেন প্রশ্ন চলে আসছে, সেখানে তার পেছনে পুলিশ যাচ্ছে। আমরা যখন বললাম আরও বেশি টেস্ট করো, তখন তাদেরকে গ্রেপ্তার করা হলো। অথচ আমরা দেখতে পাচ্ছি সত্যটা জানানো হচ্ছে না। মৃত্যুর সংখ্যা যা রাজ্য সরকার বলছে তার থেকে অনেক বেশি, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন? কারণ মানুষকে তো সচেতন করতে হবে। আর মুখ্যমন্ত্রী গিয়ে এটা পাবলিকেশন চক দিয়ে দাগ কেটে দিচ্ছেন, তোমরা ছবি দেখাচ্ছ, খুব ভালো কথা। আজকে বলছেন মাইকিং করছি, প্রচার করছি, একটা সিস্টেম কাজ করবে। কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, সিস্টেম ফেলিং। সমীর বাবু, বড় কথা কোথায় মন্ত্রী? মুখ্যমন্ত্রী তো ক্যাপ্টেন, একটা ফুটবল টিম বা ক্রিকেট টিমের একজন ক্যাপ্টেন হন, তিনি তো রাজ্যের ক্যাপ্টেন। রাস্তায় নেবে তিনি সামনে থেকে লড়াইটাকে চালাচ্ছেন, এবং তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে সরকারি প্রশাসন তারাও অ্যাক্টিভ হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা কথা মৌপিয়া দেবী আমাকে বলুন তো, যে অনেক কথা তো অনেকে বলছেন শুনছি, সায়ন্তনবাবুও বলছেন যেখানে হচ্ছে, সেলিম সাহেবও বলছেন যাকে তাকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে। তা গ্রেপ্তার করা হচ্ছে তো সায়ন্তনবাবু বাড়িতে আছেন কেন? ওকে তো জেলে থাকা উচিত ছিল, বা সেলিম সাহেবেরও তাই। আমি যেখানে বসে আপনাদের বিবৃতি দিচ্ছি, এখানে বলছি এখান থেকে 100 ফুটের মধ্যে মুকুল রায় বসে বাড়ি। আমি সল্টলেক থেকে বলছি, সুতরাং কেন রাখবো না? সে দেখেছি ক্যামেরার সামনে আবার ছবি তোলা, এক পা পুলিশের গাড়ির নিচে, এক পা উঁচিয়ে মুখ বাড়িয়ে আছেন যাতে ক্যামেরায় ঠিক ছবিটা আসে। ওগুলো, ওই নাটকগুলো আমাদের জানা আছে। সুতরাং গল্পটা হচ্ছে যে মানুষগুলোকে বাঁচানোর প্রয়োজন না নাটকবাজি করার দরকার। মুখ্য সচিব আজকে বলছেন যে সহযোগিতা তো করা হচ্ছে, যদি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বলেন যে এই জায়গায় যাব বা এই তথ্য আমাদের চাই, তাহলে সেটা দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তিনি প্রশ্ন তুলছেন যে তারা এসে আমাদের লকডাউন শেখাবেন, নাকি তারা গাড়িতে বসে বা গেস্ট হাউসে বসে বুঝে যাবেন যে লকডাউন কিভাবে চলছে। তাদের সঙ্গে সঙ্গে ঘোরা আমাদের সম্ভব না, আমাদের এখন কাজ আছে। সায়ন্তনের প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের লোকজন ইংরাজি পড়তে পারে কিনা আমার জানা নেই, কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি আইএস অফিসার একজন, তিনি তো নিশ্চয়ই ইংরাজি পড়তে পারেন। অর্ডারের কপি আপনাদের কাছে আছে। আরে বুয়াদা হচ্ছে মুশকিল, বুয়াদারা যদি বলতে না দেয় তাহলে এখন শুধু বুয়াদাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ। কিন্তু আপনি তো চিফ সেক্রেটারি তৃণমূল বানিয়ে দিয়েছেন। তিলজলার নেতার মতো আচরণ করছেন, সেটা আইএস অফিসারের মতো আচরণ করছেন না। তিলজলায় তৃণমূলের নেতা যেমন আচরণ করে, রাজ্যের চিফ সেক্রেটারি সেই আচরণ করছেন। কালকে বলেছেন কি আমরা তাহলে ঘুরতে দেবো না, অর্থাৎ উনি মনে করছেন যে ওনার হাতে রয়েছে ক্ষমতা, এই ক্ষমতা ভারত সরকারের হাতে রয়েছে, সেটা ওরা চিঠিতে বলেছে। যদি রাজ্য সরকার স্বাধীনতাই পাই, প্রেসে বলার কি আছে? আপনাদের দৃষ্টিভঙ্গিতে তো পশ্চিমবাংলা এখনো স্বাধীনতাই পাই। পশ্চিমবঙ্গের স্বাধীনতা পেয়েছেন পাননি সেটা তো আমি যাবো আর বলেছি। মানুষের ক্ষতি করেছেন, এখন করোনাতে করছেন, এর আগে চিটফান্ডে করেছেন। তৃণমূল কংগ্রেস এখন চাল গম চুরি করছে, এর আগে চিটফান্ডের টাকা চুরি করেছে, বাঁচাচ্ছে। রাস্তায় বেরোন, রাস্তায় বেরোন, আপনি আপনার কেন্দ্রে বুঝতে পারবেন তৃণমূলের সম্পর্কে মানুষের আমরা তো আমাদের আটকাচ্ছেন, আমাদের জোর করে আটকাচ্ছেন, কিন্তু তাও আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। তৃণমূলের এমপি এমএলএরা কোথায় আছে? সায়ন্তন, সমীর বাবু, আমি আসবো, আমি মইদুলের কাছে এখানেই আসবো। যে মইদুল, আজকে মুখ্য সচিব বলছেন যে সহযোগিতার যে অসহযোগিতার যে অভিযোগ সেটা তিনি উড়িয়ে দিচ্ছেন, কিন্তু এটাও তো একই সঙ্গে প্রশ্ন যে গতকাল যখন তিনি বললেন যে যদি তারা যুক্তি দেখাতে না পারেন তাহলে তাদের যেতে দেওয়া হবে না, আজকে পর্যবেক্ষক দলের এই যে টিমটা কলকাতায় এসেছে তাদের যিনি নেতৃত্বে রয়েছেন সেই অপূর্ব চন্দ্রা, তিনি সরাসরি অভিযোগ করলেন যে আমাদের বেরোতে দেওয়া হচ্ছে না।
এটাই বা কতটা জাস্টিফাইড? নাম্বার ওয়ান। নাম্বার টু, এর মধ্যে আমরা দেখলাম যে এই বাকযুদ্ধের মধ্যে, তরজার মধ্যে রাজ্যপালও ঢুকে গেলেন। মইদুল, না এটাই তো বলা হচ্ছিল যে আপনার একটা সৌহার্দ্যপূর্ণ কোনো আপনার জায়গাই নেই। এইটা হচ্ছে যে পুরো খবরদারির ব্যাপার। রাজ্য সরকার বলছে যে তুমি আমার এখতিয়ার আছে, আমি এখানে রাজ্যটা চালাচ্ছি, তুমি কেন এখানে নাক গলাচ্ছ? উল্টো দিকে কেন্দ্রীয় সরকার মনে করে যে ওখানে নাক গলাতে হবে, কারণ ওখানে আমাদের নিজেদের ক্ষমতা দেখাতে হবে। এবং এটাও ঠিক যে আবার গুজরাটে সেইভাবে কিন্তু নাক গলানো হচ্ছে না। তো আপনাকে তো এইটা দেখতে হবে যে এর মধ্যে কি কোনো রাজনীতির একটা ছক আছে। অর্থাৎ বিজ্ঞাপনটা যেটা হচ্ছিল যে প্রথম 2 সপ্তাহ আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী এক ধরনের বিজ্ঞাপন করছিল এবং মানুষের মধ্যে একটা ইমেজ মেকওভার একটা ব্যাপার। কিন্তু আবার উল্টো দিকে এটাও সত্যি যে এক্স্যাক্টলি যে ফ্যাক্টসগুলো আছে, অর্থাৎ ফ্যাক্টস আপনি সাপ্রেস করে রাখলে তো হবে না। সাপ্রেশন অফ ফ্যাক্টস তো একটা ক্রিমিনাল অফেন্স। তা যাহা আপনার সত্যি সেটাই সব থেকে খুলে পরিষ্কার করে বলুন। এবং তার জন্য এক্সপার্ট যে ওপিনিয়ন, ডাক্তারবাবু এবং সায়েন্টিস্ট এবং এদের কথা তো আপনাকে শুনতে হবে। এখন আমাদের দেশের সমস্যা হলো যে রাজনীতিবিদরাই হচ্ছে সমস্ত কিছু হয়ে গেছেন আর কি। এক্সপার্টদের কোনো নেই। আপনিও আমাকে রাজনৈতিক বিশ্লেষক করেই রেখেছেন, অধ্যাপনার চাকরিটাকে এখনো ছেড়ে দিইনি, কিন্তু ছেড়ে যাইও নি। তো সবই এক্সপার্টদের ওপিনিয়ন, কিন্তু আর কিছু নেই। মিডিয়ার তার একটা কনস্ট্রাক্ট আছে এবং আপনার হচ্ছে সাধারণ মানুষরা সেই দেখে আর কি নাচে, এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়ারও একটা কনস্ট্রাক্ট আছে। ফলে মূল বিষয়টা হচ্ছে যে আপনার যে এক্সপার্ট এবং সায়েন্টিস্ট এবং ডাক্তার আছে, সেই সায়েন্টিস্ট ডাক্তারদের কথা তো আপনাকে শুনতে হবে। কিন্তু আপনার রাজনীতিটা এমন বিজ্ঞাপনই হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া মানুষ কারোর কথা ভরসাই করে না। তো এটাই তো হওয়ার ছিল। এর থেকে আলাদা কিছু হওয়ার ছিল? তো আমি এই জায়গাতে একটু মোহাম্মদ সেলিমের কাছে আসবো যে সেলিমদা, ঠিকই যে অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ এটা রয়েছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও যদি কেন্দ্র একটা দল পাঠায়, যেটা রাজ্যের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, যেটা আমরা শুনলাম মুখ্য সচিবও বলছেন যে তারা এসে অতিরিক্ত কি দেখবেন, তারা গাড়িতে বসে বা গেস্ট হাউসে বসে তারা কি দেখবেন, অর্থাৎ সত্যি সত্যি এই পর্যবেক্ষক দলের কার্যকারিতা সেটা কতটা দেখেন, নাকি এর মধ্যে এই যে কোট আনকোট নাক গলানোর অভিযোগটা উঠছে সেইটার সারবত্তা রয়েছে বলে মনে করেন? না, আজকের দিনে যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সিং করছেন, প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে যুবদের সঙ্গে আলাদা করে ভিডিও কনফারেন্সিং করে নিচ্ছেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ অফিসাররা এই তথ্য আদান প্রদান করতে পারেন ডিস্টেন্স মোডে। সেটা লকডাউনকে সফল করা যায়, অন্যদেরকে অনুপ্রাণিত করা যায়। কিন্তু আসলে আজকালকার দিনে এই প্রশান্ত কিশোরের যুগে সবাইকে দেখাতে হয় যে আমি বাইরে আছি, আমি করছি। ওই যে বলছিল যারা আমরা দেখছি, আমরা করছি, এইটা মুখ্যমন্ত্রীও দেখাচ্ছেন, এটা প্রধানমন্ত্রীও দেখাচ্ছেন, এবং যার ফলে এই বিপদটা বাড়ছে। এটা দেখানো, লোক দেখানো। আসলে দরকার আছে মানুষের সেবা। সেবক অনেক হয়েছে, কিন্তু সেবা নেই। আমরা সেজন্য প্রথম থেকে বলছি বিজ্ঞান নির্ভর সচেতন মানুষকে নিয়ে এই কাজটা করতে হবে। একা কখনোই সম্ভব নয়। মুখ্যমন্ত্রী যতই পাওয়ারফুল হন না কেন, তিনি গোটা রাজ্য জুড়ে চক কাটতে পারবেন না, তিনি সব জায়গায় মাইকে ঘোষণা করতে পারবেন না। আমরা টিম ফাংশনিং দেখতে চাইছিলাম, এবং কেন্দ্র সরকারকেও এটা ফেয়ার হতে হবে। গুজরাটে, আহমেদাবাদে চিকিৎসা হচ্ছে না, রুগীরা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দিল্লির অবস্থা কি, উত্তরপ্রদেশের অবস্থা কি, ইন্দোরের মধ্যপ্রদেশের অবস্থা কি। সেখানে দাঁড়িয়ে কেরালার যেটা গুড প্র্যাকটিসেস আছে সেটা কেন এমুলেট করা হবে না? যে প্রশ্নটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ডেরেক ওব্রায়েন তুলছেন যে গুজরাটে তো কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠানো হচ্ছে না, গুজরাটে যদি আমরা দেখি যে আক্রান্তের সংখ্যা সেটা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। দেখুন, সংখ্যাটা বেশি কমের নয়। পশ্চিমবঙ্গ সরকার তথ্য গোপন করছেন। এখানকার একটা মইদুল বাবু বললেন না যে এক্সপার্টদের ওপিনিয়ন, ডাক্তাররা তো বলেছিলেন 7 জন মারা গেছেন করোনাতে, তার মধ্যে 3 জন করোনা পজিটিভ। মারা যাওয়ার পরে জানা গেছে, চিফ সেক্রেটারি তাদের কথাকে উড়িয়ে দিয়ে বললেন 3 জনের করোনা পজিটিভ ঠিক, কিন্তু করোনাতে মারা গেছে কিনা বলতে পারবো না। চিকিৎসা বিজ্ঞানে এমন কোনোদিনও শুনেছেন? মানুষ তো হার্ট অ্যাটাকে মারা যায়, হার্ট ব্লক করলেই মারা যায়। তাহলে ক্যান্সারের ডাক্তার বলবেন ক্যান্সারে কেউ মারা যায়নি, হার্ট ব্লকে মারা গেছেন। কাজেই চিকিৎসা বিজ্ঞানকে অস্বীকার করছে এই রাজ্যের সরকার। পশ্চিমবঙ্গের সমস্যার তথ্য গোপন করা হচ্ছে। এখানে ডেঙ্গিকে করোনার সমান করা হচ্ছে, ডেঙ্গিকে গোপন করেছিলেন। আমাকে একটা বিরতি নিতে হবে, আমি সমীর বাবুর রিঅ্যাকশন নিয়ে ব্রেকে যাব। এবার একটু বলতে দিন। না না,
হ্যাঁ, যেটা আমি সায়ন্তনের কথার উত্তরে বলি যে সেটা হচ্ছে আমরা তথ্য গোপন করতে যাব কেন? 15 জনের জায়গায় যদি 150 জন মারা যেত, ভগবান না করুন, আমরা 150ই বলতাম, মমতা বন্দ্যোপাধ্যায় 150ই বলতেন। আজকে মহারাষ্ট্রে কিন্তু 200 লোকের পর মানুষ মারা গেছেন, তাই বলে কি তথ্য গোপন করা হচ্ছে? নাকি সেখানে মুখ্যমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে? সুতরাং গোপনটা করে লাভটা কি? কেন গোপন করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন। আমি আসবো সায়ন্তনের কাছে, আসবো সমীরবাবুর কাছে আসবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সমীরবাবুর কাছে যাব। সমীরবাবু, আপনি বলছিলেন যে লুকোনোর তো কিছুই নেই। একটা সাধারণ প্রশ্ন, একটা পারসেপশন তো কোথাও আসতে পারে, বিশেষ করে যখন বিরোধীরা এরকম অভিযোগ তুলছে যে যদি সত্যি লুকোনোর কিছু না থাকে তাহলে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে নিয়ে আপত্তির জায়গা কোথায়? প্রাথমিকভাবে তাদের আটকানোর প্রয়োজন কি? আজকে আমরা সকালে দেখলাম বালিগঞ্জের বিএসএফ গেস্ট হাউস থেকে দল বেরোলো, বেরিয়ে আবার ফিরে এলো, সেখানে পৌঁছে গেলেন পুলিশ আধিকারিকরা, তার সামনে নাকা বসে গেল, অভিযোগ উঠলো যে তাদের বেরোতে দেওয়া হচ্ছে না। এটা থেকে তো প্রশ্নটা জোরালো হবে, যদি লুকোনোর কিছু না থাকে তাহলে এগুলো কেন? দেখুন, রাস্তায় বেরোলেই কি, আপনিও তো মৌপিয়া দেবী সকাল থেকে ঘুরছেন, তা আপনার চোখে কিছু পড়ে নাকি? লুকোনোর যদি কিছু থাকে রাস্তায় বেরোলেই দেখা যাবে? এই যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল আসা, এটাই তো বেআইনি। রাজ্যের সঙ্গে আলোচনা না করে তারা এলো কেন? আসলে জিনিসটা তো ঘুরিয়ে দিলে হবে না। রাজ্যের আপত্তি হচ্ছে রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন কেন্দ্রীয় প্রতিনিধি দল এই সময় এলো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দেখবেন যখন কোনো জাতীয় বিপর্যয় আসে, সেটা বন্যা হোক, খরা হোক, তখন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ সেখানে যান না, যাতে প্রশাসনিক কাজটা তাহলে বন্ধ হয়ে যায়। সবাই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যান। তাহলে এখন যখন সমস্ত কর্মচারী রাস্তায় নেমে ফাইট আউট করছেন, তখন এইগুলো ন্যাকামি নয়? তাহলে তো সমস্ত সরকারি আধিকারিকরা তাদের পেছন পেছন ঘুরে বেড়াতে হবে। মোহাম্মদ সেলিম, এবং আমার প্রশ্ন, হ্যাঁ বলুন প্লিজ। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তাই হচ্ছে, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তাই হচ্ছে। প্রশাসনের সবাইকে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে লকডাউন ভাঙা হচ্ছে, ক্যামেরাম্যানও যাচ্ছে, পুলিশও যাচ্ছে, বাকি লোকজনে যাচ্ছে। তিনি তো নবান্নতে বসে এটা চালাতে পারেন। যখন টাকা নোটবন্দির সময় তিনি বলেছেন আমি আজকে রাত্রে নবান্নে থাকবো, যেদিন লকডাউন ঘোষণা হলো সেদিনও তিনি বলতে পারতেন আমি আজকে নবান্নে থাকবো এবং দেখবো যাতে মাইগ্রেন্ট লেবাররা ফিরতে পারে, যাতে সমস্ত রেশন ব্যবস্থা ঠিক থাকে, যাতে হাসপাতালগুলোর ব্যবস্থা ঠিক থাকে। তাহলে প্রস্তুতি নেওয়া যেত। এটাকে বলে প্রশাসন চালানো, এটা তামাশা নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আবার বলছি, সেই তো লোক মল খাসালি কেন লোক খাসালি এখন ঘুরছে, এখন টিম আমরা এখানে আলোচনা করছি, তখন কেন্দ্রীয় টিম ঘুরছে, দক্ষিণ কলকাতায় টিমকে নিয়ে ঘোরানো হচ্ছে, এটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে প্রথমে সিংহের মতো গর্জালেন, পরে বিড়ালের মতো মিউ মিউ করবেন, এটা সব ক্ষেত্রেই দেখা গেছে। কিন্তু মোদি মমতা এটাই তামাশা। না না, তার কারণ কোঅপারেশনেরও দরকার। তার কারণ তখন অনুরোধ এসছে, পরে অর্ডার মানা হবে না, সেটা আলোচনার মাধ্যমে করতে হবে। নইলে আপনি তো বলছেন একবার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত করছে, তাহলে সেলিম সাহেব আপনি কত রকম কথা বলছেন। আরে রাজীব কুমারের গ্রেফতার সময় সুপ্রিম কোর্ট কি রায় দিল? সমীরবাবুর বক্তব্য যে অবশেষে অনুরোধ এসেছে, তারপরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে, কারণ অনুরোধ আসতে হবে। শান্তন, অনুরোধ আসতে পারে, পায়ে ধরুন, হাতে ধরুন, কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করুন, বাংলার মানুষকে বাঁচান, তথ্য গোপন রাখবেন না। চিঠির বয়ান আপনারাও করেছেন, চিঠির বয়ান আমরাও দেখেছি। চিঠির বয়ানে যদি অনুরোধ থাকে কোনো অসুবিধা নেই, চিঠির বয়ানে যদি পায়ে ধরার কথা থাকে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সমস্যা। আরে বুয়া চক্রবর্তী 24 ঘন্টা চব্বিশ ঘন্টাতেই দেখাচ্ছেন। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী তো টেলিভিশনে, রাজ্যের মুখ্যমন্ত্রী টেলিভিশনে শুনে নিন, রাজ্য সরকারের কাছে চিঠি যায় না, চিফ সেক্রেটারির কাছে চিঠি যায় না, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যায় না। তার কারণ তার আগে ওর অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে। ওই কেন বিসর্জন দেব? ওটা কেন্দ্রীয় সরকারের নীতি। আরে আসল কথাটা তো বেরিয়ে গেছে আপনার মুখ থেকে।
যে যখন যতক্ষণ চিফ না সেক্রেটারি বিজেপি বাংলার পাবেন না, ক্ষমতায় আসবে তখন ওই সরকারকে ততক্ষণ রাখার পশ্চিমবাংলার কোনো দরকার নেই। মুক্তি নেই, ওটা খরচের খাতায় ততক্ষণ চলে গেছে। পশ্চিমবাংলার স্বাধীনতা 24 পাবে না। ঘন্টার কাছ থেকে আপনি তো চিঠি নিয়ে বলছেন। পড়ে নিন। 24 শুনুন, ঘন্টার চিঠিতে তাহলে ভাষা সবাই লিখেছেন, কি অফিসারদের ভাষায় তাড়িয়ে কেন্দ্র দেবেন? সরকার লিখেছেন। তাহলে কি আরএসএস এর সদস্যদের চিফ সেক্রেটারি এখন কোথা করবেন? থেকে RSS আসলো? আরে প্লিজ, আমি সমস্যা মইদুলের হচ্ছে কাছে আসবো। মইদুল, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা জানি না যে এই লড়াইটা কতদিন, অর্থাৎ আমি রাজনৈতিক লড়াইয়ের কথা বলছি না, আমি করোনার বিরুদ্ধে লড়াইটা কতদিন এগিয়ে নিয়ে যেতে হবে, এটা একটা লম্বা লড়াই, এই আভাসটা অন্তত আমরা পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্র রাজ্য সংঘাতের পরিস্থিতি যদি আর রিপিটেশন আমরা না চাই, তাহলে কোন জায়গাগুলো, কোন বেসিক জায়গাগুলো এনশিওর করতে হবে অন্তত আমাদের সংবিধান অনুযায়ী এবং একই সঙ্গে প্রোটোকল অনুযায়ী, সেই জায়গাগুলো যদি 1, 2, 3 করে একটু তোমার কাছে জানার চেষ্টা করি মইদুল প্লিজ। সংবিধান অনুযায়ী সমস্ত কিছু আপনার হয় না এই জন্যই, তার কারণ হচ্ছে যখন সংবিধান লেখা হচ্ছিল যে জন্য আমি প্রোটোকলের প্রসঙ্গ আনলাম, তখন কোভিডের মতো ক্রাইসিস ছিল না, তো এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন, হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আপনার এক্সট্রাঅর্ডিনারি মেজার নিতে হবে। এবার মূল যে বিষয়টা হলো যে আপনার সংবিধানে যে ফেডারেল স্ট্রাকচারের যে কথা বলা আছে, সেই ফেডারেল স্ট্রাকচারকে হচ্ছে যতটা পারে আপনার সেইটাকে স্ট্রং করা, এবং ফেডারেল স্ট্রাকচার স্ট্রং করা মানে এই নয় যে কোনো অঙ্গরাজ্য স্বাধীন হতে চায়, আবার এটাও নয় যে আপনার আপনি এদিকে যখন আপনি নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী থাকবেন তখন কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলবেন, প্রধানমন্ত্রী হওয়ার পরেও কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলবেন, কিন্তু কোঅপারেটিভ ফেডারালিজমের মানে শুধু আপনি হচ্ছে খবরদারি করাও নয়। অনেক ধন্যবাদ মইদুল, অনেক ধন্যবাদ সায়ন্তন, ধন্যবাদ সমীর বাবু, ধন্যবাদ মোহাম্মদ সেলিম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্ট্রিট ফাইট শেষ করার আগে শুধু আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা চাইবো যে এই রাজনৈতিক চাপানুতর, যেটা আগেও বললাম যে করোনার বিরুদ্ধে একটা যুথবদ্ধ লড়াই এই মুহূর্তের প্রয়োজন, এবং সেটা আমরা শুরু থেকে দেখেও আসছিলাম। শুরু থেকে আমরা এই কোঅপারেশনের কথা, এই সহযোগিতার কথা, এই একসঙ্গে হাতে হাত ধরে চলার কথা শুনে আসছিলাম, কিন্তু এই ধরনের ঘটনা যেটা গতকাল থেকে আমরা দেখছি সেটা কিন্তু একটা বড়সড় ছন্দপতন। এবং এখানে প্রশ্ন উঠে যায় যে কেন, যখন সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে, যে পক্ষের দিক থেকেই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, কেন এই ধরনের চাপান উত্তর সেগুলো তার মধ্যে ছায়াপাত করবে। আমরা শুধু চাইবো যে করোনার বিরুদ্ধে লড়াইটা রাজনীতি ব্যতিরেকে, রাজনীতি বহির্ভূতভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা কেন্দ্র রাজ্য উভয়েই সুনিশ্চিত করুক। আপাতত স্ট্রিট ফাইট এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।